কাশ্মীর বর্ণনা করতে গিয়ে একবার বিখ্যাত কবি আমির খুসরাও বলেছিলেন, গর ফিরদৌস বররি জমিনস্ত হামি আস্ত হামি নস্ত হামি নস্ত, যার বাংলা অর্থ হলো কোথাও যদি স্বর্গ থেকে থাকে তাহলে সেটা এখানেই, এখানেই এবং এখানেই। আর আজ আমরা এই সত্যতা যাচাই করতেই চলেছি সোনমার্গের পথে। কিন্তু যাচাই করতে গিয়ে কখন যে প্রকৃতির অপরূপ বৈচিত্র্যময় এবং বর্ণময় প্রকৃতির সাথে মিশে গেলাম তা বোধহয় টেরই পেলাম না। তো চলো, এই নিয়েই থাকবে আজকের গল্প। আর গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে কুলকুল করে বয়ে যাওয়া সিন্ধু নদের অপরূপ সৌন্দর্য, তুষার চাদরে ঢাকা সোনমার্গের অপূর্ব পর্বতমালা, আর তাছাড়াও হাতের নাগালে আপেল পাওয়ার অভিজ্ঞতা। আর টুকটাক তোমাদের তো আমি ইনফরমেশন দিতেই থাকবো, যেমন আমি দিয়ে থাকি। আর আজকের পর্বটা কিন্তু আমার কাছে কাশ্মীর ভ্রমণের শ্রেষ্ঠ দিন। তো চলো শুরু করা যাক আজকের গল্প। তোমরা দেখতে থাকো আর জানিও কেমন লাগলো। সো হাই, গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আজকে হচ্ছে 4 নভেম্বর আর আমরা বেরোচ্ছি সোনমার্গের দিকে। তো চলো সবই দেখাবো। আর এই আমাদের গাড়িও রেডি, গাড়ি এসে গেছে। চলো, জয় মা দুর্গা, জয় মাতা দি করে শুরু হোক আজকের পর্ব। আমরা তিনজন কিন্তু সেদিন ফিঙ্গার ক্রস করে এই ইচ্ছা নিয়েই বেরিয়েছিলাম যেন আমরা সোনমার্গে বরফ দেখতে পাই। তো সেই ইচ্ছা পূরণ হলো কিনা সেটা তো তোমরা দেখতেই পাবে। আর আজ কিন্তু আমাদের হোটেল থেকে লাঞ্চ বক্স প্যাক করে দেওয়া হয়েছে। এটা কিন্তু এই হোটেল মানে শবনম গেস্ট হাউসের একটা বৈশিষ্ট্য। আর লাঞ্চে কিন্তু যা আমি একটু উকি মেরে দেখলাম তা বেশ ভালোই দেওয়া হয়েছে। তা হচ্ছে ফ্রাইড রাইস, ডিম কারি আর পনিরের একটা তরকারি। আচ্ছা, এর আগের একটা ভিডিওতে তোমাদেরই মধ্যে একজন আমাকে কমেন্ট করে লিখেছিলে যে জাহাঙ্গীর কটেজের রেট কত। আমি কিন্তু হোটেল মধু প্যালেস, জাহাঙ্গীর কটেজ আর শবনম গেস্ট হাউস মানে যে তিনটে হোটেলে আমরা ছিলাম কাশ্মীরে, সেই তিনটে হোটেলেরই কিন্তু আমি ডিটেলস, রেট, রুম সার্ভিস আমি কিন্তু সবই শেয়ার করেছি। তার জন্য তোমরা একটু কষ্ট করে আমার প্লে লিস্ট ইয়ে কাশ্মীর হ্যাঁ একটু দেখে নিও। ভিডিওগুলোতে আমি ডিটেলস সবকিছু তোমাদের জন্য শেয়ার করে রেখেছি, তোমরা একটু দেখে নিও, তোমাদের কাছে একান্ত অনুরোধ রইল। আর চলো, আমরা একদম ঝা ঝকঝকে রাস্তা দিয়ে চলেছি সোনমার্গের দিকে। এই যে নদীটা দেখলে এটা কিন্তু সিন্ধু নদ। আরো খানিক দূর এগোনোর পর দেখলাম যে সিন্ধু নদ আমাদের কিন্তু সঙ্গী হয়ে গিয়েছে। আর সেই সঙ্গী ছিল একদম সোনমার্গ অব্দি। একদিকে এরকম ঝাঁ চকচকে রাস্তা, অন্যদিকে গাছগুলোর হলুদ সবুজ পাতার রং, ডান পাশে কুলকুল করে বয়ে যাওয়া সিন্ধু নদ, আর অদূরে পাহাড়ের চূড়ায় বরফ জমে থাকা দেখা। এই যেন আলাদাই এক অনুভূতি। আমাদের মনে হচ্ছিল আমরা যেন কোনো এক মায়াবী রাজ্যে প্রবেশ করেছি। আমাদের তিনজনেরই কিন্তু মন আনন্দে নেচে উঠেছিল সিন্ধু নদ দেখে। সিন্ধু নদ নিয়ে কত সিনেমা, কত বই, কত গল্প আমরা পড়েছি। তো তাই সিন্ধু নদকে কাছে থেকে অনুভব করার ইচ্ছা প্রবল ছিল। তো অবশেষে আমাদের ড্রাইভার সাহেব একটা জায়গায় হল্ট দিল। সো আমরা এখন সিন্ধু নদীর সামনে দাঁড়িয়ে আছি। তো সিন্ধু থেকে আমাদের ভারতবর্ষের নামের উৎপত্তি হয়েছিল। সিন্ধু থেকে সিন্ধ, সিন্ধ থেকে হিন্দ, হিন্দ থেকে ইন্ড, তো ইন্ড থেকে ইন্ডিয়া। তো তোমাদের দেখাই আগে সিন্ধু নদীকে। জল খুবই কম কিন্তু অপূর্ব সুন্দর জায়গা। আগে তোমাদের দেখাই।
বলো, এই যে একটু ঘুরে বলো কেমন লাগছে। এই যে টুপিওয়ালা মহিলা, একটু ঘুরে বলো কেমন লাগছে। দূরে ওই পাহাড়গুলো দেখো, এখান থেকে কিন্তু পাহাড়গুলোর সৌন্দর্য আরো সুন্দর লাগছে। তবে সত্যি এই যেন আলাদা এক অনুভূতি। সিন্ধু নদ ঘিরে কত উপন্যাস, কত ইতিহাস, কত গল্প, কত সিনেমা, আর সেই সিন্ধু নদের সামনে আমরা এখন দাঁড়িয়ে, এ যেন ভাবাই যায় না। এই অনুভূতি কিন্তু কেবলমাত্র শঙ্করের আফ্রিকা দেখার সাথেই তুলনা করা চলে। আর ওদিকে ছেলের কেত দেখো। এখন যেহেতু শীতকাল, তাই জলের ভলিউম কিন্তু বেশ কম। তবে শুনলাম গরমকালে মানে এপ্রিল মের সময় কিন্তু এই সিন্ধু নদের জলের ভলিউম বিশাল আকারে থাকে। কাশ যদি এইভাবেই প্রকৃতির মাঝে সারা জীবনটা ধ্যান করে কাটিয়ে দেওয়া যেত, তাহলে কি ভালোই না হতো। কেমন লাগছে বলো সিন্ধু নদী? দারুণ দারুণ, প্রাণ ভরে গেছে। জল খুবই কম কিন্তু ভীষণ সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব। এভাবেই বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেশ মনের মতো কিছু ফটো তুলে আমরা রওনা দিলাম আবার আমাদের গন্তব্যের দিকে। আমরা কিন্তু সিন্ধু নদ নিয়ে একটু বোধহয় বেশি মুভড হয়ে গেছিলাম। মা তো বলেই ফেললো, হেনা ছবিতে দেখেছিলাম যে মেয়েটি সিন্ধু নদে পড়ে গিয়ে পাকিস্তান চলে গিয়েছিল। কই, এখানে তো সেরকম জিওগ্রাফিক্যাল লোকেশন মিলছে না। মামিও দেখলাম কথাটার সাথে বেশ সায় দিয়ে নানান রকম নিজের মতামত দেওয়া শুরু করলো। আমি বাধ্য হয়ে বললাম যে তোমরা এসব নিয়ে আর চিন্তা করো না, ওটা সিনেমা ছিল আর এটা ঘোরতর বাস্তব। আলোচনা হয়তো আরো খানিক দূর এগোতো, কিন্তু সবাই চুপ করে গেল প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে। দূরে পাহাড়টা যে কি অসাধারণ লাগছে তা বোধহয় ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না। পরে অবশ্য জানলাম ওই পাহাড়টাই কিন্তু সোনমার্গ। তোমাদের সাথে সোনমার্গ যাওয়ার রাস্তাটা ডিটেলে শেয়ার করার একটাই মাত্র কারণ, যাতে আমরা ঠিক যেরকম ফিলটা পেয়েছিলাম ঠিক তোমরাও যেন সেরকমই ফিলটা পেতে পারো। আর আশা করি আমার মতো তোমরাও কিন্তু আরো একবার ওই 6 ইঞ্চি স্ক্রিনে এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য এনজয় করছো। अति सुंदर, अति सुंदर। इधर देखो, इधर इधर नीचे से देखो, इधर पूरा ये জলটা দেখ। आंटी दिख रहा है? হ্যাঁ, है ना कुदरत की माया। कुदरत की माया ही है ये। এই বার দেখো মা, सामने देखो। ওফ, है কি লাগছে। है कि नहीं? इसके आगे सब कुछ फेल है। মা শুধু পাহাড়টা দেখো। বাস, জল পড়ছে, জল আছে। আরে इधर फौजी ट्रेनिंग करते हैं आर्मी। इधर फौजी ट्रेनिंग होता है। हाँ देखो, आज है कि नहीं? आज नहीं आए, इधर ट्रेनिंग करता है। इधर 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 थोड़ा हम लोग फोटो नहीं ले नहीं, पाए। अभी नहीं आते वक्त, अभी टाइम फोटो ले। अच्छा, आते के टाइम में रुकेगा ना थोड़ा। ओके, रोकूंगा थोड़ा घूमने। আমাদের মর্কট ড্রাইভারটার ভিতরেও যে কিছুমাত্র অ্যাস্ট্রিক ভ্যালুস আছে তা দেখেও ভাল লাগছিল। তবে
এর মাঝেও কিন্তু একটা কিন্তু আছে। তোমাদের এর আগেও বলেছি কাশ্মীর যেমন সুন্দর জায়গা, তেমনই আবার বুঝে সুঝে পা না ফেললে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। যে গাড়িটা নিয়ে তোমরা সোনমার্গ যাচ্ছ সেটা কিন্তু বাস স্ট্যান্ড অবধি যাবে। বাস স্ট্যান্ড থেকে যদি সাইট সিইং এ যেতে চাও তাহলে কিন্তু তোমাদের আলাদা গাড়ি ওখান থেকে ভাড়া করতে হবে, এবং সেটা ওখান থেকেই ভাড়া করতে হবে, তার কারণ ওখানে ইউনিয়নের ব্যাপার আছে। আর গাড়ি ভাড়া করার সময় অবশ্যই কিন্তু তোমরা বার্গেনিং করবে, মানে কোমর বেঁধে বার্গেনিং করবে, না হলে কিন্তু একদম শিওর শট তোমরা ঠকে যাবে। আর আমরা কিন্তু কথা বলতে বলতেই এসে গিয়েছি সোনমার্গ বাস স্ট্যান্ডে। আর নেমেই কিন্তু আমার সহজাত অভ্যাস মতো পুরো জায়গাটা 360 ডিগ্রি একবার ঘুরে দেখে নিলাম। কিন্তু তার মধ্যেই ওখানকার লোকাল বাসিন্দারা আমাদের ছেকে ধরলো গাড়ি বা ঘোড়া নেওয়ার জন্য। অবশেষে আমরা একটা গাড়ি ভাড়া করলাম সাইট সিইং এর জন্য। তোমরা তো জানোই বৈষ্ণোদেবী যাত্রা করে ফিরে আসার পর থেকেই মা একটু ঘোড়াকে অ্যাভয়েড করছে, কারণ ওই দিন মার ঘোড়ায় প্রচন্ড কষ্ট হয়েছিল। আর এখানকার বার্গেনিং সিস্টেমটা আমাদের কলকাতার হক মার্কেটকে ছাপিয়ে গেছে। 3 জনের জন্য 4টে স্পট দেখানোর জন্য ওরা 12,000 টাকা চেয়েছিল, পরবর্তীকালে ওটা মাত্র 4,000 টাকায় দফা হলো। মানে ভাবা যায় কোথায় 12,000 টাকা আর কোথায় 4,000 টাকা। আর পরবর্তীকালে একটু এগোনোর পরই একজন মিলিটারি फौजी গাড়িটাকে দাঁড় করালো, আমাদের জিজ্ঞাসা করলো যে कितना रेट में आप लोग जा रहे हैं। আমরা যখন রেটটা বললাম বললো ठीक है आप लोग चलिए। उस पहाड़ के ऊपर टॉप से बैक साइड पे अमरनाथ है सर। उस पहाड़ के ऊपर माने बीच बैक में ही आपका अमरनाथ है। इधर से अमरनाथ दूर से देखा जाता है। हाँ नजदीक जाना पड़ता है। अच्छा अमरनाथ अमरनाथ এই পাহাড়টাই তো। এই পাহাড়ের পিছনে অমরনাথ। हर हर महादेव। Acquaintance be forgot and never brought to mind. Should old acquaintance be forgot and old lang syne? For old lang syne, my dear, for আমরা এখন जोजिला पास से एसे गेছি। यही ना जोजिला पास में आ गया ना सामने। ये है ना चौक है ना जोजिला पास। अच्छा जोजिला पास के ऊपर से ही चल रहा है। अच्छा ठीक है। এই দেখো এই পাহাড়টা পুরোটাই বরফ, দেখতে একদম আমরা ছুঁতে পারবো বরফটাকে। जो क्या सर इंडिया गेट। कौन सा? यहाँ पर कश्मीर खत्म होता है। ये अच्छा 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 ये ना। আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়া গেট। এটা হচ্ছে ইন্ডিয়া গেট, এখানে কাশ্মীর শেষ হয়ে গেল। এবার আমরা লাদাখের পথে চলে গেলাম, তাই তো? মানে
অসাধারণ অসাধারণ। আমি এর আগে নাথুলা পাস দেখেছি। নাথুলা পাস ইন্ডিয়া আর চায়নাকে ডিভাইড করে, জোজিলা পাস কাশ্মীর আর লাদাখকে ডিভাইড করে। এত সুন্দর লাগছে, মানে সত্যি মনে হচ্ছে যেন জান্নাতে এসে গেছি আমরা। চারদিক দিয়ে শুধু বরফ আর বরফ। অবশেষে আমরা এসে পৌঁছালাম 0 পয়েন্টে। এখান থেকে আর একটু ওপরে গেলেই কিন্তু কুফরি, যেখানে কার্গিল যুদ্ধ হয়েছিল। তবে এখানে এসে আমাদের কিন্তু এক ধাক্কায় সবারই বয়স কমে গিয়েছিল। ন্যাচারাল বরফ দেখে আমরা কিন্তু আনন্দে আত্মহারা হয়ে নানান রকম নাচানাচি এবং বাচ্চামো করা শুরু করে দিয়েছিলাম। তো ফাইনালি আমরা 0 পয়েন্টে। এখানে বেশ ঠান্ডা, তাও আমি জ্যাকেট খুলে নিয়েছি শুধু ঠান্ডাটাকে অনুভব করার জন্য। আর ये है भैया, ये भैया आज हम लोगों का सारथी है। हम लोगों को बहुत अच्छा घुमा रहा है और बहुत अच्छा पॉइंट पे बोल दे रहा है, इधर ये हुआ है वो हुआ है। आपका नाम एक बार बता दीजिए थोड़ा। यासिर भैया बहुत अच्छा घुमा रहा है हम लोगों को। तो चलो পুরোটা দেখাই। আর এবার বরফ ধরবো। মানে জান্নাত বললেও কম হবে, শুধু বরফ বরফ আর বরফ। কি যে অপূর্ব সৌন্দর্যার অনুভূতি তা বোধহয় ভাষায় প্রকাশ করা সম্ভব না। তবে বরফের ডেনসিটি কিন্তু খুবই কম ছিল, সদ্য মাত্র আর কি বরফ জমা শুরু করেছে। আর ঠান্ডাটাও কিন্তু অদ্ভুতভাবে গায়ে সয়ে গিয়েছিল। জিনিস খেয়াল করে দেখবে, আমরা কিন্তু কেউই গ্লাভস পরিনি। মানে শুধু বরফ আর বরফ, মানে কি যে লাগছে মানে বলার মতো নয়। এখানে শুধু ওই গানটা গাইতে ইচ্ছা করছে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। বরফ নেবে? হ্যাঁ, এই দাও। এখন এখানে আরেকটা জিনিস দেখাই, এই দেখো জল, ওপরে বরফ, নিচেরটা কিন্তু জল, ওপরের লেয়ারটা কিন্তু বরফ। তাই এইসব জায়গায় যাওয়া কিন্তু কিছুটা রিস্কি, এইসব জায়গায় যাওয়া কিছুটা রিস্কি। সাবধান সাবধান, এই তো সাবাস। বলে নাকি আমার পায়ে জোর নেই, শুধু ঢং। কোন জায়গাটা ইয়ে ফাঁকা, আসো।
ওহ, গানটা গাইতে বললাম গাইতে পারছো না। এখানে একটাই গান, ये हंसी वारिया है खुला आसमां आ गए हम कहाँ देखो ना सजना इन बहारों में ना 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 चलो ना 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 পড়ে যাবি বাবু, পড়ে যাবি। এই যে মোটামুটি হাতে পুরো। এবার আমি একজনকে টিপ করে ছুঁড়ে মারবো। হ্যাঁ, এই দেখো আমার টুপিটা মাকে পরিয়ে দিয়েছি, সুন্দর করে মাথায় দিয়ে দিলাম। এবার তোর মাথায় দেবো কিন্তু। এই দাও তো ওর মাথায় ঢেলে ওর পিঠের মধ্যে ঢুকি দাও তো, কিছু ঢুকি দাও তো, ও বড্ড বার বেড়েছে। পা দেওয়া বয়ে যাচ্ছে না তো। চলে এসছি আমি এখানটায়। আমরা যে বরফগুলো নিয়ে ঠিক কি করব তাই ভেবে কুল কিনারা পাচ্ছিলাম না। তাই কখনো শুয়ে, কখনো বসে, কখনো বরফ ছোড়াছুড়ি করে ইত্যাদি নানান ভাবে আমরা বরফকে উপভোগ করছিলাম। श्रीनगर से लिया, श्रीनगर से लिया। हम लोगों का चाह लीजिए। एक मिनट, একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে নাকি? হ্যাঁ, একটু হচ্ছিল বা ঠিক হয়ে গেছে। ব্রিদিং প্রবলেম হয় একটু অ্যাডজাস্ট করতে, যেমন নাথুলাতে জিনিসটা আছে, নাথুলাতে আমাদের ব্রিদিং প্রবলেম হয়, একটু অ্যাডজাস্ট করতে হয়। ঠিক হয়ে যায়। তো চলো তবে, 0 পয়েন্টে অনেকক্ষণ আমরা নাচানাচি করলাম, দাপাদাপি করলাম। এইবার বেরোবো, মানে জি ভারকে আমরা পুরো বরফ নিয়ে খেলেছি। তো চলো নেক্সট পয়েন্ট যাওয়া যাক। এটা পুরো লাইফ টাইম অ্যাচিভমেন্ট, সারা জীবন হয়তো এই স্মৃতি মনে থেকে যাবে। দারুণ দারুণ এই অভিজ্ঞতা। চলো এবার তবে ফেরা যাক, আবারও সেই বরফ ঘেরা পাহাড়। বাই বাই করছিলাম ঠিকই, কিন্তু মনে মনে প্রতিশ্রুতি দিচ্ছিলাম আবারও একবার সোনমার্গ আসবো, আসতেই হবে এই পাহাড়ের টানে, এই অপরূপ প্রকৃতির টানে। আর এদিকে তোমার রাস্তার প্যাটার্ন গুলো একবার লক্ষ্য করো, কি দারুণ লাগছে না? তো এই ফেরার পথে আবার একটু দাঁড়ালাম,
অপূর্ব এই ভিউ দেখে মানে আমরা আর ফিরতে ইচ্ছা করছে না। স্বর্গের দেশই থাকতে ইচ্ছা করছে, কিন্তু স্বর্গের তো বেশিক্ষণ থাকা যায় না। আর এই পাহাড়টা অদ্ভুত একটা সিস্টেম, তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটা দিক পুরো সবুজ, একটা দিক হচ্ছে পুরো হচ্ছে সাদা, পুরো ধপধপে সাদা। তো এটা এই কারণেই, কারণ সূর্যটা দেখো, এই যে এই দিক দিয়ে সূর্যটা যে রেটা পড়ছে, রেটা এই পাহাড়েই ডাইরেক্টলি পড়ছে। তো এই জন্যই এখানে বরফ তাড়াতাড়ি জমে না, বরফ জমে অপোজিট এন্ডটায়। আর এই পাহাড়টাই কিন্তু অপোজিটে, এই পাহাড়টার উল্টো দিকেই কিন্তু অমরনাথ সোনমার্গ থেকে কিন্তু অমরনাথে যেতে হয়, রাস্তাটা অন্য, আর ওটা হচ্ছে ওখান দিয়ে যেতে হয়, ওই পাহাড়ের ঠিক অপোজিটে। আর এই দেখো নিচে, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, নিচে কিন্তু সিন্ধু নদী, নিচে কিন্তু একদম সিন্ধু নদী, জানি না দেখা যাচ্ছে না, আমি তাও একবার জুম করে দেখানোর চেষ্টা করছি। আর এই দিকে দেখো, অপূর্ব সুন্দর জায়গা, তার একবার জুম করে পুরোটা দেখাই। আর দেখো, এই হচ্ছে সেই হেলিপ্যাড, এখান থেকেই কিন্তু হেলিকপ্টার অমরনাথ যাত্রার দিকে রওনা দেয়। চলো, ফাইনালি আমরা সোনমার্গ ঘুরে আসলাম। অপূর্ব সুন্দর জায়গা, এবং সত্যি মন ভরে গেল। যদি এই জায়গাটা না আসতাম তাহলে মিস হতো। তবে তোমরা অবশ্যই কিন্তু এখানে আসার আগে, এখানে যদি আচ্ছা, এখানে দুটো কথা বলে দিই, এখানে যদি গ্লেসিয়ার যেতে হয় তাহলে কিন্তু ঘোড়া ধরতে হবে, এবং ঘোড়ার সাথে অবশ্যই কিন্তু তোমাদেরকে একটু মানে বার্গেনিং করতে হবে, ঠিক আছে? তোমার যে গাড়িটা যে ভাড়া করছো সেটা এত অবধি যাবে, তুমি যদি পয়েন্ট আবার ঘুরতে যাও তাহলে কিন্তু গাড়ি নিতে হবে বা ঘোড়া নিতে হবে। ঘোড়ায় নিতে গেলে বার্গেনিং করতে হবে। ঘোড়া তোমাকে গ্লেশিয়ার পয়েন্ট নিয়ে যাবে, যেখানে বজরঙ্গি ভাইজান সালমান খানের যে সিনেমাটা ওটা শ্যুট হয়েছিল, সেটা গ্লেশিয়ার পয়েন্ট, সেটা ঘোড়াতেই যায়, সেটা কিন্তু গাড়ি যায় না। আর গাড়ি নর্মালি 7খানা পয়েন্ট যায়, ঠিক আছে? 7খানা পয়েন্ট, আমি ভুলে গেছি কী 7খানা পয়েন্ট। আমরা তার মধ্যে 4টে পয়েন্ট গেছি, তার মধ্যে সেটা হচ্ছে জজিলা পাস, 0 পয়েন্ট, একটা পার্ক, ওই পার্কটা আমরা দাঁড়ালাম না কারণ কিছু নেই, ফুলের একটা বাগান ছোট্ট। 3টে পয়েন্ট আমাদের নিয়েছে 4000, সেটাও আমাদের প্রচুর বার্গেনিং করা হয়েছিল। আমাদের বলা হয়েছিল যে 12000 দিয়ে শুরু করেছিল, আলটিমেটলি সেটা 4000-এ রফা হয়েছে। আমাদের হোটেল থেকে কিন্তু এটা বলে দিয়েছিল, অ্যালার্ট করে দিয়েছিল। তো আমরা 3টে পয়েন্টে গেছি, এটা বলতে ভুল করেছি, 4টে পয়েন্ট না 3টে পয়েন্ট। মেনলি আমাদের বরফ দেখার জন্য জজিলা পাস আর জজিলা পাস আর নিয়েছিলাম 0 পয়েন্ট। আর মাঝখানে একটা পার্ক পড়ে, সেটা রাস্তাতেই পড়ে, ওটা এমন কিছু বিশেষ কিছু না। তো চলো, আজকে মন সার্থক। সোনমার্গ থেকে ফেরার পথে থামলাম এই আপেল বাগানে। হাতের নাগালে আপেল, এই দেখে আমাদের প্রাণটা এক নিমেষে ভরে উঠেছিল। আর এখানে কিন্তু তোমরা আপেল কিনেও নিয়ে যেতে পারবে, 100 টাকা করে কেজি চাইছিল। এখানে আপেল তোমরা যতটা পারবে ততটাই কিন্তু বেরোনোর আগে ওজন করে তোমরা দাম দিয়ে নিয়ে যেতে পারবে। তো চলো, আজ তবে এই এক গুচ্ছ আপেলের সাথেই এই ভিডিও শেষ করব। তোমরা যারা নতুন দেখলে তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আজ তবে এখানেই শেষ করব। খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওটা নিয়ে, যেখানে আমি দেখাবো গুলমার্গ। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় ভবানী, জয় মহাকাল, জয়।